আজকে আমরা এমন একটি ওয়েব সিরিজ দেখতে চলেছি যেখানে জীবন বাজি রেখে খেলতে হয়, আর সেখানে জিততে পারলে বিলিয়ন ডলারের মালিক হওয়া কোনো ব্যাপারই নয়, আর সেখানে না জিততে পারলে তার মৃত্যু সেখানেই নিশ্চিত। আর এই জীবন মরণের খেলার নাম হলো স্কুইড গেম। তাহলে চলুন দেখে আসি সেই সার্ভাইভাল ওয়েব সিরিজটি। গল্পের শুরুতেই সিয়ংকে দেখানো হয়। সিয়ং 10 বছর আগে নিজের কোম্পানির চাকরি হারায়। এখন সে একটা জায়গায় ড্রাইভারের কাজ করে, এজন্য তার অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল। অন্যদিকে তার স্ত্রী 3 বছর আগে তাকে ডিভোর্স দিয়ে অন্য এক জায়গায় বিয়ে করে নিয়েছে। তখন থেকে সিয়ং তার মায়ের কাছেই থাকে। আর সিয়ংয়ের একটা 10 বছরের মেয়েও আছে। তার মেয়ে তার স্ত্রীর সাথে থাকে। সিয়ং তার মেয়ের সাথে মাঝে মাঝে দেখা করতে যায়। আর আজ হলো সিয়ংয়ের মেয়ের জন্মদিন, সেজন্য তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে এই টাকা দিয়ে সে যেন তার মেয়েকে আজকে ভালো কোনো জায়গায় ডিনার করায়। কিন্তু সিয়ং এর জুয়া খেলার খুব একটা খারাপ নেশা ছিল, এজন্য তার মা ঘর থেকে বের হওয়ার পর সিয়ং তার মায়ের এটিএম কার্ডটি চুরি করে নেয়। আর কার্ডের সব টাকা বের করে সে জুয়া খেলতে ঘোড়ার রেসে চলে যায়। আর সেখানে সে 4.56 বিলিয়ন ইউএন জিতে যায়। আর এত টাকা জেতার পর সে খুব খুশি হয়। সে ক্যাশ কাউন্টারে থাকা ক্যাশিয়ারকে 10,000 ইউএন টিপ দেয়। কিন্তু ওই টাকাগুলো নিয়ে বাইরে বের হওয়ার পর সিয়ং দেখতে পায় বেশ কিছু লোক তার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। আর তাদেরকে দেখে সে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে। আসলে সিয়ং ওই লোকদের কাছ থেকে আগে অনেক টাকা ধার নিয়েছিল, যেগুলোকে সে কোনোভাবে পরিশোধ করতে পারছিল না। সেজন্য এখন তাদেরকে দেখার পর সে সেখান থেকে ছুটে পালাতে শুরু করে। সেখান থেকে পালানোর সময় রাস্তায় একটা মেয়ের সাথে সে ধাক্কা খায়। সে মাটিতে পড়ে যায়, কিন্তু সে কোনো রকমে সেখান থেকে উঠে একটি বাথরুমে এসে লুকিয়ে পড়ে। কিন্তু ওই লোকগুলো সিয়ং এর পিছন পিছন ওই বাথরুমেও চলে আসে এবং তাকে ধরে ফেলে। আর ধরা পড়ে যাওয়ার পর সিয়ং বলে, আজ আমার কাছে অনেক টাকা আছে, আমি তোমাদের সমস্ত দেনা পরিশোধ করে দেব। কিন্তু এটা বলার পর সে যখন তার পকেটে হাত রাখে, সে দেখতে পায় সে ঘোড়ার রেস নিয়ে যতগুলো টাকা জিতেছিল তার পকেট কেটে কেউ সেই টাকাগুলো চুরি করে নিয়েছে। সে বুঝতে পারে একটু আগে যে মেয়েটির সাথে তার ধাক্কা লেগে সে পড়ে গিয়েছিল, হয়তো ওই মেয়েটি তার টাকা মেরে দিয়েছে। আর এখন তার কাছে কোনো রকম টাকা না থাকার কারণে সিয়ং বাধ্য হয়ে তাদের কাছে আরো 1 মাস সময় চেয়ে নেয়। কিন্তু তাকে 1 মাস সময় দেওয়ার বিনিময়ে ওই লোকগুলো সিয়ংকে একটি চুক্তিপত্রে সই করিয়ে নেয়। সেই চুক্তিপত্রে লেখা ছিল 1 মাসের মধ্যে আপনি যদি তাদের টাকা পরিশোধ করতে না পারেন তাহলে তারা সিয়ং এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে নিজেদের টাকাটা তুলে নেবে। আর এরপর সিয়ং সেই রিসেপশনিস্টের কাছে ফিরে আসে। একটু আগে 10,000 ইউএন টিপ দিয়েছিল, আর এখন নিজের মেয়েকে জন্মদিনের উপহার দেওয়ার জন্য সে ওই রিসেপশনিস্টকে দেওয়ার টাকাটা সে ফেরত চায়। আর এরপর সে তার মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। তখন তার মেয়ে বলে, আমার সৎ বাবাও আমাকে বড় একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল, কিন্তু তোমার সাথে এভাবে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। আর এটা শুনে সিয়ং অনেক খুশি হয়। ডিনার করার পর সে তার মেয়েকে তার প্রাক্তন স্ত্রীর কাছে ফিরিয়ে দিয়ে আসে। এখান থেকে বাড়ি ফেরার সময় সে অল্পের জন্য তার ট্রেনটি মিস করে ফেলে। এই জন্য সে স্টেশনে বসে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। তখন তার পাশে একটা সেলসম্যান এসে বসে। আর সেলসম্যান তাকে বলে, আমি আপনার সাথে একটা খেলা খেলতে চাই। আপনি যদি এই খেলাটা জিততে পারেন তাহলে প্রতিবার জেতার জন্য আমি আপনাকে 10,000 ইউএন দেব, আর আপনি হেরে গেলে এই টাকাটা আপনি আমাকে ফেরত দিবেন। যেহেতু সিয়ং এর প্রচন্ড টাকার দরকার ছিল, তাই সে এই খেলায় রাজি হয়ে যায়। আর এই খেলাটা দক্ষিণ কোরিয়ায় বাচ্চাদের একটি খেলা ছিল, সেজন্য সে খুব খুশি হয়ে খেলাটা খেলতে শুরু করে। কিন্তু খেলা শুরুর প্রথম থেকেই সে একটানা হেরে যাচ্ছিল। কিন্তু হেরে যাওয়ার পর সে ওই লোকটাকে টাকা দেওয়ার মতো তার কাছে কোনো টাকাই ছিল না। তখন সে সেলসম্যান বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে টাকাটা আমাকে অন্য কোনোভাবে শোধ করতে পারেন। আর এটা বলে উনি সিয়ংকে একটা চড় মারে। বলে এরপর থেকে আপনি যতবারই হেরে যাবেন আপনাকে ততবারই চড় খেতে হবে। আর সিয়ং এ কথাতেও রাজি হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ এই খেলাটা খেলার পর সিয়ং শেষের দিকে ওই সেলসম্যানের কাছ থেকে অনেক টাকা জিতে নেয়। আর এই টাকাটা জেতার পর সে প্রচন্ড খুশি হয়। এরপর ওই লোকটা সিয়ং এর হাতে একটা কার্ড দিয়ে বলে, তুমি যদি এরকম ছোট ছোট গেম খেলে আরো অনেক টাকা জিততে চাও তাহলে এই কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। কিন্তু সিয়ং উনার কথায় রাজি না হয়ে সে বাড়ি ফিরে আসে। আর ঘরে এসে সে তার মাকে সংসার চালানোর জন্য কিছু টাকা দিয়ে দেয়। এতে তার মা তাকে বলে যে এইটুকু টাকা দিয়ে হবে না, তোমাকে আরো অনেক টাকা রোজগার করতে হবে, কারণ তোমার মেয়ে পরের বছর আমেরিকায় চলে যাচ্ছে। কারণ তার নতুন বাবা আমেরিকায় একটি চাকরি পেয়েছে। আর তারা যদি একবার এখান থেকে চলে যায় তাহলে সারা জীবনেও তুমি তোমার মেয়েকে আর ফিরে পাবে না। এখন যদি তুমি তোমার মেয়েকে নিজের কাছে রাখতে চাও তাহলে তোমাকে আদালতে প্রমাণ করতে হবে যে নিজের মেয়েকে দেখাশোনা করার জন্য
তোমার কাছে অনেক টাকা আছে। এই কথাগুলো শুনে সিয়ং একটু চিন্তায় পড়ে যায়, আর সে এখন টাকা উপার্জন করার জন্য সেই সেলসম্যানের দেওয়া কার্ডের নম্বরে যোগাযোগ করে। কিছুক্ষণ পর তাকে নেওয়ার জন্য তার বাড়ির সামনে একটি গাড়ি চলে আসে, আর গাড়িতে ওঠার পর তাকে একটা বিশেষ গ্যাস দিয়ে অজ্ঞান করে একটা গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়। সিয়ং এর জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাকে একটি বিশাল হল ঘরের মধ্যে রাখা হয়েছে। তার মতো পোশাক পরা অনেক লোককে এখানে নিয়ে আসা হয়েছে, আর এখন এই জায়গায় সর্বমোট 456 জন লোক ছিল। এদের সবার মধ্যে মিল ছিল, তারা সবাই অনেক টাকার দেনার মধ্যে ডুবে গিয়েছিল, আর সেই দেনা থেকে মুক্তি পাওয়ার জন্যই তারাও এই খেলায় অংশগ্রহণ করেছিল। সিয়ং এর চোখ পড়ে এক বৃদ্ধ লোকের উপর, যার জার্সি নম্বর ছিল 001। সিয়ং ওই লোকটিকে বলে, আপনার এত বয়স হয়ে যাওয়ার পরও এখানে আসার উচিত হয়নি। এখানে আসার জায়গায় এখন আপনার নিজের পরিবারের সাথে সময় কাটানো উচিত ছিল। তখন ওই বয়স্ক লোক তাকে জানায় যে তার কোনো পরিবার নেই, আর তাছাড়া তার ব্রেনে একটি বড় টিউমার রয়েছে। এই কারণে সে মাঝে মাঝেই কিছু জিনিস ভুলে যায়, আর সেই টিউমারটির জন্যই সে অল্প কিছুদিনের মধ্যে মারা যাবে। এবার এই ঘরের মধ্যে থাকা সমস্ত লোকজন কিছুতে বুঝে উঠতে পারছিল না যে এদেরকে এখন কি করতে হবে। তখন দেখা যায় ওই সমস্ত লোকের মধ্যে থেকে চ্যাং নামের এক ছেলের সাথে সোবিয়ক নামের এক মেয়ের মধ্যে ঝামেলা লেগে গিয়েছে। একসময় তারা দুজন একসাথে কাজ করত, কিন্তু পরবর্তীকালে নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কারণে তারা দুজন আলাদা হয়ে যায়, আর এতদিন পর তারা একে অপরকে দেখতে পেয়ে তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। সিয়ং একটু খেয়াল করার পর দেখতে পায় সিবিয়ক সেই মেয়েটি ছিল যে সিয়ং এর ঘোড়ার রেসে যে তার সমস্ত টাকা চুরি করে নিয়েছিল, আর এই জন্যই সিয়ং সেই ঝামেলার মধ্যে ঢুকে সেও তার নিজের টাকা ফেরত চাইতে শুরু করে। কিন্তু তখনই ওই ঘরের মধ্যে বেশ কিছু মাস্ক পরা লোকজন ঢুকে পড়ে, আর তারা এই জায়গার কর্মচারী ছিল, আর তাদের কাজ ছিল এই জায়গাটা দেখাশোনা করা এবং এই খেলাটাকে পরিচালনা করা। এখানে তাদের শরীর এবং মুখ পুরো ঢাকা ছিল। এবার ওই মুখোশ পরা লোকগুলো ওদের সবাইকে জানায়, তোমাদেরকে 6 দিন ধরে 6টি আলাদা আলাদা গেম খেলতে হবে, আর যে এই 6টা খেলায় জিতে যাবে তাকে অনেক টাকার পুরস্কার দেওয়া হবে। কিন্তু এখন তোমরা সবাই যদি এই গেম খেলে টাকা উপার্জন করতে চাও, তাহলে তোমাদেরকে নিজের ইচ্ছায় একটা চুক্তিপত্রে সই করতে হবে। আর সেই চুক্তিপত্রে খেলার 3টি নিয়ম ছিল। 1 নম্বর নিয়ম ছিল কোনো খেলোয়াড় নিজের ইচ্ছায় এই খেলা ছেড়ে বের হতে পারবে না। দ্বিতীয় নিয়ম ছিল যদি কোনো প্লেয়ার খেলতে না চায় তাহলে তাকে এলিমিনেট করা হবে বা গেম থেকে বাদ দেওয়া হবে। আর 3 নম্বর নিয়মটি ছিল এখানে মেজরিটির কথা বেশি শোনা হবে, অর্থাৎ বেশিরভাগ প্লেয়ার যেটা চাইবে সেটাই করা হবে। এরপর দেখা যায় সেখানে থাকা সব প্লেয়ারগুলোই নিজেদের ইচ্ছায় সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে সেই খেলা খেলার জন্য রাজি হয়ে গিয়েছিল। আর দেখা যায় ভিতরে একটা কন্ট্রোল রুমে সিসিটিভি ক্যামেরার দ্বারা ওই সমস্ত প্লেয়ারদের উপর নজর রাখা হয়েছিল, আর সেখানে সব এমপ্লয়ীদের যে বস ছিল তার নাম ছিল ফ্রন্টম্যান, আর উনি এখানে সবার থেকে আলাদা। তিনি বিশেষ ধরনের একটা মাস্ক ও পোশাক পরে থাকেন। তাদের প্রথম খেলার জন্য সমস্ত খেলোয়াড়কে একটি বড় মাঠের সামনে নিয়ে আসা হয়, আর ওই মাঠে যাওয়ার পর সিয়ং নিজের বন্ধু সাঙ্গুকে দেখতে পায়, আর তাকে এই জায়গায় দেখতে পেয়ে সে খুবই অবাক হয়ে যায়, কারণ সাঙ্গু ছোটবেলা থেকেই খুব মেধাবী একজন ছাত্র ছিল। এবার সিয়ং ওকে বলে, আমি তো শুনেছিলাম তুমি আমেরিকার বড় কোম্পানিতে চাকরি করো আর খুবই ভালো একটা বেতন পাও, তাহলে তুমি এখানে কি করছো? এটা শুনে সাঙ্গু বলে, আমরা এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। এরপর দেখা যায় কিছুক্ষণের মধ্যে ওই খেলাটা শুরু হয়ে যায়, আর ওই খেলাটার নাম ছিল রেড লাইট গ্রিন লাইট। আর এই খেলার নিয়ম ছিল খুবই সহজ। সমস্ত প্লেয়ারগুলো মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে থাকবে, আর মাঠের অপর প্রান্তে একটি পুতুল দাঁড়িয়ে থাকবে। আর এই খেলার নিয়ম হলো ওই পুতুলটা যখন অন্যদিকে ঘুরে গান করবে তখন এই সমস্ত খেলোয়াড়কে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর যখন ওই পুতুলটি গান করা বন্ধ করে তাদের দিকে তাকাবে তখনই এদের সবাইকে সেখানে দাঁড়িয়ে পড়তে হবে। তখন কোনো প্লেয়ার কোনোভাবে নড়াচড়া করতে পারবে না। গান বন্ধ হয়ে যাওয়ার পর কোনো প্লেয়ার যদি একটুর জন্য নড়াচড়া করে তাহলে তারা এই খেলা থেকে তাকে এলিমিনেট করে দেবে। আর সবাইকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই মাঠের সামনে থাকা একটা ফিনিশ লাইন পার করতে হবে, আর যদি কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ফিনিশ লাইনটি পার করতে না পারে তাহলে তারাও ওই গেমটি হেরে যাবে। আর কিছুক্ষণের মধ্যে এই খেলাটি শুরু হয়ে যায়। ওই পুতুলটি গান গাওয়া শুরু করলে সবাই আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু যখনই ওই পুতুলটি গান বন্ধ করে পিছনের দিকে তাকায় তখনই সবাই থেমে যায়। একটা ছেলে একটুখানি নড়ে গিয়েছিল, আর তখন ওই বিশাল জোরে একটা গুলির আওয়াজ আসে, আর যে ছেলেটা শেষ মুহূর্তে নড়ে গিয়েছিল তাকে সেখানেই গুলি করে মেরে ফেলা হয়। এটা দেখে বাকি সমস্ত প্লেয়ারগুলো ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু খেলার নিয়ম অনুযায়ী তখনও রেড লাইট ছিল, অর্থাৎ তখনও কেউ নড়াচড়া করতে পারবে না। সেজন্য যে কয়জন খেলোয়াড় সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তাদের প্রত্যেককে সেখানে গুলি করে মেরে ফেলা হয়, যেটা দেখে বাকি সমস্ত খেলোয়াড়রা খুবই ভয় পেয়ে যায়। আর তারা খুব ভালোভাবে বুঝতে পারে এখানে খেলাটা অতটাও সহজ নয়। এই খেলা থেকে যে সমস্ত খেলোয়াড় বাদ হয়ে যাবে
তাদের সবাইকে পুরোপুরি মেরে ফেলা হবে। তার মানে হলো তাদেরকে বেঁচে ফিরতে হলে এই খেলাটায় জিততে হবে। আর সেজন্যই সবাই আস্তে আস্তে খুবই সাবধানতার সাথে খেলার নিয়ম মেনে সামনের দিকে এগোতে শুরু করে। আর দেখা যায় নির্দিষ্ট সময়ের মধ্যেই যে সমস্ত খেলোয়াড় ওই ফিনিশ লাইনটা পার করতে পেরেছিল তারা এই খেলাটি জিতে গিয়েছিল। আর সময়ের মধ্যে যারা ওই ফিনিশ লাইনটি পার করতে পারেনি তাদের সবাইকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়। এরপর দেখা যায় সেখানে মারা যাওয়ার সমস্ত প্লেয়ারদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে। আর এখন প্রথম খেলা শেষ হওয়ার পর ওখানে 456 জন খেলোয়াড়ের মধ্য থেকে 255 জন খেলোয়াড় মারা গিয়েছিল। আর এখন শুধুমাত্র 201 জন খেলোয়াড় বেঁচে ছিল। আর এখন যারা এই খেলায় বেঁচে এসেছিল তারা প্রত্যেকেই প্রচন্ড ভয়ের মধ্যে ছিল, কারণ কেউ জানতো না এই খেলায় হেরে গেলে তাদেরকে মেরে ফেলা হবে। সেজন্য তারা এখনোই এই খেলা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যেতে চাইছিল। আর কিছুক্ষণের মধ্যেই তাদের ঘরের মধ্যে সেই মুখোশ পরা লোকগুলো চলে আসে। যেহেতু এই খেলার 3 নম্বর নিয়ম অনুযায়ী বেশিরভাগ খেলোয়াড় যেটা চাইবে সেখানে সেই কাজটাই করা হবে। সেই জন্য কতজন এখান থেকে চলে যেতে চায় আর কতজন এখানে থাকতে চায় সেটা দেখার জন্য সেখানে একটা ভোটের ব্যবস্থা করা হয়। এবার ওই মুখোশ পরা লোকটা বলে, ভোট শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই। এখন অবধি আপনারা এই খেলায় কত টাকা জিতেছেন। আর এরপর ওই ঘরের ছাদের উপরে একটা বিশাল কাচের জার ঝুলানো ছিল। আর আস্তে আস্তে ওই জারের অর্ধেকেরও বেশি অংশ টাকা দিয়ে ভর্তি করে দেওয়া হয়। আর এখানে এত টাকা একসঙ্গে দেখে প্রত্যেকটি খেলোয়াড়ে খুব অবাক হয়ে যায়। এবার ওই মুখোশ পরা লোকগুলো বলে, এখানে প্রত্যেকটা প্লেয়ার 100 মিলিয়ন সাউথ কোরিয়ান ইয়ন জিততে পারবে। এই খেলার প্রথম রাউন্ডে যেহেতু 255 জন মারা গিয়েছে তাই এখানে তাদের ভাগের টাকা অর্থাৎ 25.5 বিলিয়ন ইউএন দেওয়া রয়েছে। এটা বাংলাদেশি টাকায় 182 কোটি 24 লাখ টাকার কাছাকাছি। আর এখন যদি তারা এই খেলাটি বন্ধ করে এখান থেকে চলে যায় এই সমস্ত টাকা মৃত খেলোয়াড়দের পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। কিন্তু যদি সবাই এখানে খেলতে চায় তাহলে যে শেষ মানুষটা এখান থেকে জিতে বের হবে সে পুরস্কার হিসেবে 45.6 বিলিয়ন ইয়ন জিতে যাবে, যেটা বাংলাদেশি টাকায় 321 কোটি 61 লাখ টাকার কাছাকাছি। আর এটা বলার পর সেখানে ভোট শুরু হয়। কিন্তু সেখানে এতগুলো টাকা দেখার পর অনেক খেলোয়াড়ই নিজেদের সিদ্ধান্ত বদলে দেয়। আর এখন তারা যেভাবেই হোক নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও এই খেলাটি খেলতে চায়। কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষই এই খেলাটি থেকে বেরিয়ে আসতে চাইছিল, সেজন্য তাদের সবাইকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শেষে ওই মাস্ক পরা লোকটি বলে, তোমাদের সবাইকে আরো একবার এই খেলাটা খেলতে আসার জন্য শেষ একটা সুযোগ দেওয়া হবে, আর তোমরা চাইলে আবার এখানে ফিরে আসতে পারবে। আর এখন প্রত্যেকটা খেলোয়াড়ের হাত পা এবং চোখ বেঁধে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। আর এখান থেকে ফেরার পর সিয়ং সোজা থানায় গিয়ে পুলিশকে সমস্ত ঘটনা বলতে শুরু করে। কিন্তু সেখানে থানার মধ্যে কেউ তার কথাগুলো বিশ্বাস করছিল না। কেউ ওদেরকে তুলে নিয়ে গিয়ে বাচ্চাদের গেম খেলা খেলছিল। আর সেখানে জিতে গেলে কোটি টাকার পুরস্কার দেওয়া হচ্ছিল, আর হেরে গেলে মৃত্যু। এখানকার পুলিশগুলো সিয়ংকে পাগল ভাবতে থাকে এবং সিয়ং সেই পুলিশ অফিসারকে সেলসম্যানের দেওয়া সেই কার্ডটি দেখিয়ে ওই নাম্বারে ফোন করতে বলে। কিন্তু সেই নাম্বারে ফোন করার পর দেখা যায় সেটা একটা ভুল নাম্বার, আর ওই কলটা একটা মেয়ে রিসিভ করছিল। আর এটা দেখার পর সিয়ং হতাশ হয়ে সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফেরার পথে তার বন্ধু সাঙ্গুকে দেখতে পায়। আর সাঙ্গুর দূর থেকেই লুকিয়ে লুকিয়ে তার মাকে দেখছিল, কিন্তু সে কোনোভাবেই তার নিজের বাড়ি ফিরে যাচ্ছিল না। সিয়ং বলে, তোমার কি হয়েছে? তুমি বাড়ি ফিরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন সাঙ্গু তাকে বলে, আমি যে কোম্পানিতে কাজ করতাম সেখান থেকে অনেক টাকা নিয়ে আমি স্টক মার্কেটে লাগিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে সে সমস্ত টাকাগুলো আমি হেরে যাই। আর আমার উপর 6 বিলিয়নের ঋণ রয়েছে। আর এই কারণেই ব্যাংকের লোকজন এবং পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। আর সেজন্যই সে কোনোভাবেই তার বাড়ি ফিরে যেতে পারছে না, তাকে সবসময় লুকিয়ে থাকতে হচ্ছে। তারা দুজন যখন সেখানে নিজেদের মধ্যে কথা বলছিল তখন হসপিটাল থেকে সিয়ং এর কাছে একটা ফোন আসে। আর তাকে জানানো হয় তার মায়ের প্রচন্ড শরীর খারাপ, এর জন্য তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আর হসপিটালে যাওয়ার পর ডাক্তার তাকে জানায় তার মায়ের পায়ে অনেকদিন ধরেই একটা ঘা ছিল, কিন্তু তার মায়ের ডায়াবেটিস থাকার কারণে সেটা কোনোভাবেই ঠিক হচ্ছিল না। আর এখন তার মায়ের পায়ের অবস্থা এতটাই খারাপ যে সেটাকে কেটে পুরোপুরি বাদ দিতে হবে, কিন্তু এই অপারেশনটা করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আর এটা শোনার পর সিয়ং খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এই অপারেশনটা করার মতো অত টাকাও তার কাছে ছিল না। সেজন্য সে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে নিজের প্রাক্তন স্ত্রীর কাছে টাকা চাইতে আসে। তখন তার প্রাক্তন স্ত্রী বলে, আমার কাছে কোনো রকম টাকা নেই, আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। কিন্তু সেখানে তার প্রাক্তন স্ত্রীর স্বামী পুরো ব্যাপারটা শুনে ফেলে। আর উনি ঘর থেকে বেরিয়ে এসে সিয়ংকে কিছু টাকা দিয়ে বলে, এই টাকাগুলোকে তুমি নিজের কাছে রাখো, কিন্তু এরপর আর কখনোই আমার পরিবারের কাছে ফিরে আসার চেষ্টা করো না। যেটা শুনে সিয়ং ওখানে প্রচন্ড রেগে যায় আর ওই লোকটার টাকা ফেরত দিয়ে তাকে মারতে শুরু করে। আসলে সিয়ং তার মেয়েকে খুবই ভালোবাসতো, সে কোনোভাবেই তার মেয়ের কাছ থেকে আলাদা হতে চাইছিল না। আর অন্যদিকে সিবিওক নামের ওই মেয়েটিকে দেখানো হয় যে এক সময় সিয়ং এর টাকা চুরি করেছিল।
আর এখন সে তার নিজের ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। সে তার ভাইকে একটা অনাথ আশ্রমে রেখে দিয়েছিল, কারণ একটা সময় ওরা দুজন মা আর বাবার সঙ্গে নর্থ কোরিয়ায় থাকতো। তখন সিবিওক আর ওর ভাই কোনো রকমে ওখান থেকে পালিয়ে সাউথ কোরিয়া চলে আসে, কিন্তু তাদের মা এখনো নর্থ কোরিয়ায় আটকে ছিল। আর তার মাকে এই দেশে নিয়ে আসার জন্য অনেক টাকার দরকার। সেজন্য সে তার ভাইকে অনাথ আশ্রমে রেখে নিজে নানা রকম ভাবে টাকা উপার্জন করতে শুরু করে। এখন সে তার নিজের ভাইকে বলে, যেভাবে হোক আমি খুব তাড়াতাড়ি আমার মাকে এখানে ফিরিয়ে নিয়ে আসব। তারপর থেকে তোমাকে আর একা থাকতে হবে না, আমরা সবাই আগের মতো একসাথে থাকতে শুরু করব। আর এদিকে দেখা যায় ওই স্কুইড গেমের মধ্যে আলী নামের একটা ছেলে ছিল। আলী একটা কারখানায় কাজ করত, কিন্তু অনেকদিন ধরে তার মালিক তার টাকাটা দিচ্ছিল না। তাই এখন সে তার মালিককে তার সমস্ত পাওনা টাকা দিয়ে দিতে বলে, কিন্তু তার মালিকের কাছে টাকা থাকা সত্ত্বেও উনি কোনোভাবেই তার টাকাটা দিতে চাইছিল না। এদিকে আলীরও সেই টাকাটার প্রচন্ড দরকার ছিল, সেজন্য তার মালিকের কাছ থেকে ওই টাকাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর ওদের দুজনের এই ঝামেলার মধ্যেই তার মালিকের হাত ওই কারখানার একটি মেশিনের মধ্যে পুরোপুরি ঢুকে পড়ে এবং সেখানেই তার হাত পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর সেই সুযোগে আলী সেখান থেকে সমস্ত টাকা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে আর সবগুলো টাকা তার স্ত্রীকে দিয়ে তার নিজের দেশে ফিরে যেতে বলে। আসলে আলী পাকিস্তানের বাসিন্দা ছিল, কিন্তু বেশি টাকা উপার্জন করার জন্য নিজের পুরো পরিবারের সঙ্গে সে সাউথ কোরিয়া এসেছিল। আর অন্যদিকে দেখা যায় সিয়ং যে থানায় গিয়েছিল সেই থানার একজন পুলিশ অফিসার অনেকদিন ধরেই তার নিজের ভাইকে খুঁজে পাচ্ছিল না। আর এখন তাকে খোঁজার জন্য ওই পুলিশটা তার ভাইয়ের হোস্টেলে চলে আসে। আর ওই ঘরের মধ্যে খোঁজাখুঁজি করার পর পুলিশটা ওই স্কুইড গেমের একটি কার্ড খুঁজে পায়, যেটা সকালবেলা সিয়ং থানায় অভিযোগ করতে গিয়েছিল। যেটা দেখে পুলিশটা বুঝতে পারে সকালবেলা সিয়ং তাহলে তাদেরকে সব সত্যি কথা বলেছিল। আর সিয়ং সকালবেলা যে জায়গাটার কথা বলেছিল হয়তো তার ভাই সেখানে কোনো না কোনোভাবে আটকে রয়েছে। তাই সে নিজের ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য সে সিয়ং এর সাথে দেখা করতে যায়। কিন্তু এদিকে দেখা যায় সিয়ং মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিল, কারণ তার মায়ের প্রচন্ড শরীর খারাপ ছিল, কিন্তু তার মায়ের চিকিৎসার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। আর এইদিকে ওর মেয়ে অল্প কিছুদিনের মধ্যেই এই দেশ থেকে সারা জীবনের জন্য অনেক দূরে চলে যাচ্ছে। এসব কথা চিন্তা করতে করতে সে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিল। তখন ওই পুলিশটা সিয়ং এর কাছে আসে। সে কার্ডের ব্যাপারে জানতে চাইলে সিয়ং বলে, সকালবেলা আমি প্রচন্ড নেশা করেছিলাম, সেজন্য সে থানায় গিয়ে ভুলভাল কথা বলছিল, আর ওই কার্ডটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু এগুলো শুনেও পুলিশটা খুব ভালোভাবে বুঝে যায় যে সিয়ং তাকে মিথ্যা কথা বলছে। ওর ঘরে ফেরার পর সিয়ং দেখতে পায় ওই স্কুইড গেমে ফিরিয়ে যাওয়ার জন্য তাকে আরো একটি কার্ড দেওয়া হয়েছিল, যে কার্ডের পিছনের দিকে একটা নির্দিষ্ট জায়গার ঠিকানা লেখা ছিল। আর যেহেতু তার এই টাকাটা প্রচন্ড দরকার ছিল, সেজন্য সে আবার এই খেলাটায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। আর দেখা যায় শুধু সিয়ং না, ওই খেলা থেকে ফিরে আসা সমস্ত খেলোয়াড়ের সঙ্গেই সেখানে ফিরে যাওয়ার জন্য আবার নতুন করে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল। আর কিছুক্ষণ পর দেখা যায় সিয়ং সে কার্ডের দেওয়া ঠিকানায় পৌঁছে গেছে। তার মতো অনেক খেলোয়াড়ই ওই খেলায় অংশগ্রহণ করার জন্য ফিরে এসেছিল। আর আগের বারের মতোই তাদের সবাইকে অজ্ঞান করে ওই গোপন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর এখন দেখা যায় স্কুইড গেমের ওই জায়গাটি সমুদ্রের একটা গোপন দ্বীপের মধ্যে করা হয়েছে। আর এখন এই সমস্ত খেলোয়াড়কে জাহাজে করে ওই দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এদিকে দেখা যায় ওই পুলিশ অফিসারটি লুকিয়ে লুকিয়ে সিয়ং এর পিছন পিছন এই জাহাজে চলে এসেছিল। আর তারপর এই জাহাজে একজন কর্মচারীকে মেরে তার পোশাক আর মুখোশটি পরে নেয়। আর তারপর নিজের জামা কাপড় কর্মচারীকে পরিয়ে দিয়ে নিজের আইডি কার্ড তার পকেটের মধ্যে ঢুকিয়ে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেয়। আর এখন সমস্ত খেলোয়াড়কে আগের সমস্ত পোশাক পরিয়ে হল ঘরের মধ্যে নিয়ে আসা হয়। এবার ভেতরে সমস্ত খেলোয়াড়ের জ্ঞান ফেরার পর সবাই এক জায়গায় হয়ে নিজেদের মধ্যে একটা দল তৈরি করতে শুরু করে, কিন্তু তারা কেউ বুঝতে পারছিল না যে এবার তাদেরকে কোন খেলা খেলতে দেওয়া হবে। এবার রাতের বেলা সবাই যখন শুয়ে পড়ছিল তখন সিবিওক অন্য একটি প্লেয়ারের সাথে ওয়াশরুমে চলে যায়। আর সেখানে সিবিওক ভেন্টিলেটরের মধ্য দিয়ে ওই সমস্ত জায়গাটাকে লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে। আর একটু এগোনোর পরেই সে দেখতে পায় পাশের একটি ঘরের মধ্যে সমস্ত কর্মচারীরা বিশাল বড় বড় পাত্রের মধ্যে চিনি গুলিয়ে রাখছিল, যেটা দেখে সে বুঝতে পারে তাদের পরবর্তী খেলাটা এই গোলানো চিনি সম্পর্কিত কিছু একটা হবে। এবার সিবিওক নিজের সাথে থাকা ওই প্লেয়ারের সাথে এই বিষয়ে কথা বলতে বলতে ঘরে ফিরে আসছিল, তখন সাঙ্গু ওদের দুজনের এই কথাগুলো শুনতে পায়, যেটা শুনে সে বুঝতে পারে সিবিওক হয়তো পরের দিনের খেলা সম্পর্কে কিছু একটা জানতে পেরেছে। আর এইদিকে দেখা যায় ওই পুলিশ অফিসারটা এখানকার ওই কর্মচারীর পোশাক আর মুখোশ পরে পুরো জায়গাটায় ঘুরে তাদের মতোই কাজ করার চেষ্টা করছিল। আর এই পুরো জায়গাটার মধ্যে সে তার নিজের ভাইকে খোঁজার চেষ্টা করছিল, আর এটাও বোঝার চেষ্টা করছিল যে এখানে কি হচ্ছে, কেন এই লোকগুলো এই কাজ করছে। সে সুযোগ বুঝে এখানকার কাজকর্মগুলো লুকিয়ে লুকিয়ে তার ফোনের মধ্যে লিখে রাখছিল। এখানে দেখা যায় সেখানে রাতের খাবারের মধ্যে সেখানের একটা প্লেয়ারকে খাবারের সাথে এক টুকরো কাগজ দেওয়া হয়েছিল,
যার মধ্যে পরের দিনের খেলা সম্পর্কে সমস্ত তথ্য লিখে রাখা ছিল। আর এটার মানে হলো এখানকার বেশ কিছু কর্মচারী এই গেমগুলো জেতার জন্য আগে থেকেই এই লোকটাকে সাহায্য করছিল। এবার পরের দিনের খেলা শুরু করার জন্য আবার তাদেরকে সবাইকে মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়। আর সেখানে যাওয়ার পর সাঙ্গু সিবিওকে বলে, কাল রাতে আমি তোমাদের কথা শুনতে পেয়েছি। আমি জানতে পেরেছি বাথরুমে যাওয়ার পর তুমি কিছু একটা দেখতে পেয়েছিলে। কাল রাতে তুমি কি দেখেছিলে সেটা যদি এখন আমাকে বলো, তাহলে আমি হয়তো আগে থেকেই আজকের গেম সম্পর্কে একটা ধারণা করতে পারবো। তখন সিবিওক তাকে বলে, ওরা সবাই বড় একটা পাত্রের মধ্যে অনেকটা চিনি গুলিয়ে রাখে। আর এই কথাগুলো বলতে বলতেই তারা মাঠে পৌঁছে যায়। সেখানে দেখা যায় দেওয়ালের মাঝে 4টি বড় বড় চিহ্ন আঁকা ছিল, একটি বৃত্ত, একটি ত্রিভুজ, একটি স্টার এবং একটি ছাতা। আর এখন সমস্ত প্লেয়ারকে বলা হয় এই 4টি চিহ্নের মধ্যে যে কোনো একটা চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়তে। সাঙ্গু এই চিহ্নগুলো দেখে আর চিনি গোলানোর কথা শুনে সে বুঝতে পারে এখানে ওদেরকে এখন কোন খেলা খেলতে হবে। কিন্তু সে আগে থেকে এই খেলা বুঝতে পারলেও সে সিবিওকে কোনোভাবেই সাহায্য করতে চায় না। আর এখন সে তার নিজের দলের সবাইকে বলে, আমার মনে হয় আমাদের সবাইকে আলাদা আলাদা হয়ে খেলা উচিত, আর 4 জনকে 4টা আলাদা আলাদা চিহ্নের সামনে দাঁড়ানো উচিত। এতে হয়তো আমাদের খেলার ঝুঁকির পরিমাণটা অনেক কমে যাবে। আর তার কথা শুনে 4 জন 4টি আলাদা আলাদা চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়ে। এবার দেখা যায় যে খেলোয়াড় যে চিহ্নের সামনে দাঁড়িয়েছিল তাদেরকে সেখান থেকে একটি করে ছোট বক্স দেওয়া হয়েছিল। আর বক্সটা খোলার পর দেখা যায় ওর মধ্যে ছোট্ট একটি সুচ আছে। চিনি গলিয়ে ছোট্ট একটি প্লেটের মতো তৈরি করা হয়েছে। যে খেলোয়াড় যে চিহ্নের সামনে দাঁড়িয়েছিল চিনির তৈরি প্লেটের উপর সেই চিহ্নের একটি ছাপ আঁকা ছিল। এবার তাদের সবাইকে এই খেলাটির নিয়ম বলে দেওয়া হয়। 30 মিনিট সময়ের মধ্যে তাদেরকে ওই চিনির প্লেটের মধ্য থেকে ওই চিহ্নটাকে অক্ষত অবস্থায় বের করে আনতে হবে। আর যদি কেউ এই কাজটা করতে ভেতরের ওই চিহ্নটাকে কোনোভাবে ভেঙে ফেলে অথবা সে যদি 30 মিনিটের মধ্যে না করতে পারে, তাহলে তারা এই খেলাটা থেকে এলিমিনেট হয়ে যাবে আর তাদেরকে সেখানে গুলি করে মেরে ফেলা হবে। আর যেহেতু সাঙ্গু এই খেলাটা আগেই বুঝতে পেরেছিল, সেজন্য সে ত্রিভুজের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, যেটা এই 4টি চিহ্নের মধ্যে সবচেয়ে সহজ ছিল। কিন্তু সিয়ং সেখানে কোনো কিছুই বুঝতে না পেরে একটি ছাতা চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়ে, যেটা সেখানে থাকা চিহ্নগুলোর মধ্যে সবথেকে কঠিন ছিল। এবার খেলা শুরু হওয়ার পর সবাই নিজেদের কাছে থাকা ওই ছোট্ট সূচের সাহায্যে নিজেদের ওই চিহ্নগুলোকে বের করার চেষ্টা করছিল। আর সেখানে কেউ কোনো রকম ভাবে একটু ভুল করলেই তাকে সঙ্গে সঙ্গেই গুলি করে মেরে ফেলা হচ্ছিল। আর এসব কিছু দেখে সিয়ং সেখানে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এমনিতেই তার চিহ্নটা সব থেকে বেশি কঠিন ছিল। আর কিছুক্ষণের মধ্যেই সিয়ং দেখতে পায় সাঙ্গু আর সেখানে থাকা বাকি সমস্ত খেলোয়াড়রা আস্তে আস্তে নিজেদের চিহ্নটাকে ভালোভাবে বের করে ফেলেছে। আর এখন তারা সবাই খেলা শেষ করে নিজেদের ঘরে ফিরে যাচ্ছিল। আর একটা সময় সিয়ং বুঝতে পারে এভাবে চেষ্টা করলে সে কখনোই ওই চিহ্নটাকে বাইরে বের করতে পারবে না। তখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে, আর ওই চিনির তৈরি প্লেটটাকে উল্টো দিক দিয়ে জিভ দিয়ে চাটতে শুরু করে, যার ফলে ওই চিনিটা খুব সহজেই গলে যেতে শুরু করে। আর ওই প্লেটের পাতলা জায়গাটা গলে গিয়ে ওই চিহ্নটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। শেষ মুহূর্তে সিয়ং এই ছাতাটা বের করে এবং কোনো মতেই সে এই খেলাটা জিতে যায়। আর এখানে দেখা যায় সিয়ং আর তার দলের বাকি সবাই এই খেলাটা থেকে বেঁচে ফিরে এসেছিল। আর প্রতিবারের মতোই যারা হেরে গিয়েছিল তাদেরকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়েছিল। আর এখন এই খেলা শুধুমাত্র 108 জন খেলোয়াড় বেঁচে ছিল। সেখান থেকে বেঁচে ফিরে আসা সমস্ত খেলোয়াড়কে খাবার দেওয়া হচ্ছিল, কিন্তু খাবারের মধ্যে শুধুমাত্র একটা ডিম সিদ্ধ আর 1 বোতল সোডা ছিল। আর এই খাবারটা যে কোনো সাধারণ মানুষের কাছেই খুবই অল্প পরিমাণ ছিল। সেই জন্য চেং তার দলের বাকি সবার সঙ্গে 2 বার খাবার লাইনে দাঁড়িয়ে পড়ে আর সে 2 বার খাবার নিয়ে নেয়। কিন্তু যেহেতু সেখানে প্রত্যেকটা প্লেয়ারের জন্য খাবার গুনে নিয়ে আসা হয়েছিল, সেখানে এখন তাদের কারণে শেষ 5 জন খেলোয়াড় কোনো রকম খাবার পায় না। তারা যখন জানতে পারে যে চেং আর তার বন্ধুরা তাদের ভাগের খাবার খেয়ে নিয়েছে, তখন তাদের মধ্য থেকে একজন চেংয়ের সাথে ঝামেলা করতে শুরু করে দেয়। কিন্তু চেং প্রচণ্ড রেগে গিয়ে ওই ছেলেটাকে মারতে শুরু করে। সবার চোখের সামনেই ছেলেটিকে সেখানেই মেরে ফেলে। ছেলেটা যখন মার খাচ্ছিল তখন কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না। উপরন্তু সে মারা যাওয়ার পর ওই জারের মধ্যে তার ভাগের টাকাটাও দিয়ে দেওয়া হয়, যেটা দেখে ওই ঘরের মধ্যে থাকা সবাই বুঝতে পারে এখানে যদি কোনো খেলোয়াড় একজন আরেকজন খেলোয়াড়কে মেরে ফেলে, তাহলে এই খেলার আয়োজকরা তাদেরকে কোনোভাবেই আটকাবে না। কোনো খেলোয়াড় মারা গেলে তার ভাগের টাকাটা ওই জারের মধ্যেই দিয়ে দেওয়া হবে। এজন্য সেখানে থাকা সবাই খুব ভয়ের মধ্যে ছিল। আর এরপর দেখা যায় ওই খেলোয়াড়দের মধ্যে সেখানে একজন ডাক্তার ছিল। সেখানে বেশ কিছু গার্ড প্রত্যেক দিন এই খেলাটা জেতার জন্য তাকে নানা রকমভাবে সাহায্য করত, কিন্তু তার বিনিময়ে ওই ডাক্তার তাদেরকে প্রত্যেক দিন ওখানে মারা যাওয়া সমস্ত খেলোয়াড়ের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে আর ওই অর্গানগুলো ওই কর্মচারীরা চাইনিজ মার্কেটে খুবই ভালো দামে বিক্রি করত।
আর সেই টাকাটা তারা সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত। আর এভাবে কাজের বাইরেও তারা অনেক টাকা ইনকাম করত। এই পুরো কাজটাই তাদের আসল বস ফ্রন্টম্যানের কাছ থেকে লুকিয়ে করা হতো। আর ভেতরে এদের ওই কন্ট্রোল রুমে একজন বসেছিল, যে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া এদের সমস্ত ভিডিও ফুটেজ সঙ্গে সঙ্গে ডিলিট করে দিত, যাতে কেউ তাদের এই গোপন কাজ সম্পর্কে কোনোভাবেই জানতে না পারে। এরপর ওই দিন রাতে ডাক্তারের কাজ শেষ হওয়ার পর তাদের মধ্য থেকে একজন কর্মচারী ডাক্তারকে একটা ডিম খেতে দেয়, যার মধ্যে পরের দিনের গেম সম্পর্কে সবকিছুই লেখা ছিল। তারপর ওই মুখোশ পরা লোকটা ডাক্তারকে বলে, আজ রাতে ভিতরে যাওয়ার পর তুমি একটু সাবধানে থেকো, আর সেখানে কোনো একটি শক্তিশালী দলে ঢুকে যাওয়ার চেষ্টা করো, কারণ আজ সমস্ত খেলোয়াড়কে খুবই অল্প পরিমাণ খাবার দেওয়া হয়েছে, যে কারণে এখানে ওরা সবাই খাবারের অভাবে নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করবে। আর এটা এই খেলারই একটা নিয়ম, যাতে ওরা সবাই একে অপরকে খুবই তাড়াতাড়ি মেরে ফেলে। এরপর ভেতরে ঢোকার পর ওই ডাক্তারটা চ্যাং আর তার বন্ধুদের দলে মিশে যায়। তার বদলে সে চ্যাংকে জানিয়ে দেয় পরের দিন তাদেরকে কোন খেলা খেলতে হবে। এরপর দেখা যায় রাতে ওই ঘরের আলো বন্ধ করে দেওয়ার পর সমস্ত শক্তিশালী খেলোয়াড়রা দুর্বল খেলোয়াড়দেরকে মেরে ফেলতে শুরু করেছে। সেখানে বহু নিরীহ খেলোয়াড় মারা যেতে শুরু করেছিল, কিন্তু সাঙ্গু আর তার দলের সবাই কোনো রকমে একত্রিত হয়ে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। তারা সিবিকেও নিজেদের দলে ঢুকিয়ে নেয়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে অন্ধকারে শক্তিশালী খেলোয়াড়গুলো দুর্বল খেলোয়াড়দেরকে মেরে ফেলার চেষ্টা করছিল, আর সেখানে সিয়ং ও তার দলের সবাই কোনো রকমে বেঁচেছিল। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর সেখানে সিকিউরিটি গার্ডগুলো এসে তাদের মধ্যে থাকা ঝামেলা থামিয়ে দেয়, কিন্তু ততক্ষণে সেখানে অনেক মানুষ মারা গিয়েছিল, আর তাদের মধ্য থেকে সেখানে শুধুমাত্র 80 জনই মারা যাওয়া লোকদের মধ্যে বেঁচে ছিল। সেখানে মারা যাওয়া লোকদের ভাগ্যের টাকা সেই জারের মধ্যে দেওয়া হয়। এবার পরের দিন সকালে এদের সবাইকে নতুন খেলার জন্য নিয়ে যাওয়া হয়, আর সেখানে সমস্ত খেলোয়াড়দের মধ্যে 10 জন করে দল বানাতে বলা হয়। কিন্তু যেহেতু চ্যাং আগে থেকেই জানতে পেরেছিল যে তাদেরকে কোন খেলা খেলতে হবে, তাই তাদের মধ্যে থাকা সমস্ত শক্তিশালী খেলোয়াড়দেরকে নিয়ে সে একটা দল বানিয়ে নেয়। আর তার দলের মধ্যে মিনি নামের একটি মেয়ে ছিল, কিন্তু চ্যাং তাকে সাথে সাথে তার দল থেকে বাদ দিয়ে দেয়। আর মিনি হঠাৎ করে সেই দল থেকে বাদ যাওয়ার পর মিনি চ্যাংয়ের উপর অনেক রেগে যায়, কিন্তু পরবর্তীতে সে সিয়ং এর দলে যোগ দেয়। আর তাকে না নেওয়া ছাড়া সিয়ংদের কাছেও কোনো উপায় ছিল না, কারণ ততক্ষণে সবাই নিজেদের দল বানিয়ে নিয়েছিল। আর এখানকার দলের মধ্যে সিয়ংদের দলটাই ছিল সবথেকে দুর্বল, কারণ তাদের দলের মধ্যে একজন বয়স্ক লোক এবং 3টি মেয়ে ছিল। এবার কিছুক্ষণের মধ্যে তাদের পরবর্তী খেলাটা শুরু করা হয়, আর সেই খেলার নাম ছিল ট্যাগ অফ ওয়ার। আর এই খেলাটা করার জন্য তাদের সবাইকে একটা উঁচু ব্রিজের সামনে নিয়ে আসা হয়, যার মাঝখানটা পুরোপুরি ফাঁকা ছিল, এবং একটা দড়ি ধরে দুটো দল মুখোমুখি হয়ে ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকবে। আর যে দল ওই দড়িটাকে নিজেদের দিকে টেনে নিতে পারবে তারা এই খেলাটা জিতে যাবে, আর অপর দলটা ব্রিজের উপর থেকে নিচে পড়ে মারা যাবে। এবার দেখা যায় প্রথম রাউন্ড শুরু হয় চ্যাং ও তার দলকে নিয়ে। আর যেহেতু তাদের দলে শক্তিশালী লোকজন ছিল, সেজন্য এই খেলাটা তারা খুব সহজেই জিতে যায়। এরপর সিয়ং আর তার দলের পালা ছিল, আর এই খেলাটা নিয়ে তারা সবাই খুবই চিন্তায় ছিল, কারণ তাদের দলটা সব থেকে দুর্বল ছিল, আর এই খেলাটা জিততে হলে তাদের শক্তিশালী মানুষের প্রয়োজন ছিল। এবার তাদের দলে থাকা ওই বয়স্ক লোকটা বলতে শুরু করে যে তোমরা কেউ চিন্তা করো না, ছোটবেলায় আমি এই খেলায় খুবই দক্ষ ছিলাম, আর এই খেলার সমস্ত গোপন তথ্য আমি জানি, আর আমি এমন কিছু গোপন পদ্ধতি জানি যেগুলো প্রয়োগ করলে এই খেলাটা খুব সহজেই জেতা যাবে। আর এখন তিনি তার দলকে বলতে শুরু করেন তাদেরকে কিভাবে এই খেলাটা খেলা উচিত। আর কিছুক্ষণ পরেই তাদের খেলা শুরু হয়, কিন্তু তারা দুর্বল দল হওয়া সত্ত্বেও সেই লোকটার কথা মতো সে পদ্ধতি ব্যবহার করে সত্যি সত্যিই তারা এই খেলাটা জিতে যায়। আর তাদের দলটাকে ফিরে আসতে দেখে চ্যাং সেখানে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল। এরপর খেলা শেষ হওয়ার পর সবাই সেই রাতে ঘুমিয়ে পড়ার পর ওই ডাক্তার তখনও সেখানে ফিরে আসেনি। আর ডাক্তার তার প্রত্যেক দিনের মতোই সমস্ত কর্মচারীর সঙ্গে আজকেও খেলায় মারা যাওয়া খেলোয়াড়ের শরীর থেকে অর্গান বের করার কাজ করছিল। আর এখন ডাক্তারের পাশে থাকা সমস্ত গার্ডের মধ্যেও পুলিশ অফিসারটাও এখানে লুকিয়ে লুকিয়ে চলে আসে, আর সে এখানকার ঘটনাগুলোকে খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করছিল। এবার সেখানে থাকা গার্ডরা একটা মৃতদেহ নিয়ে খুবই হাসাহাসি করছে। আসলে কিছুদিন আগে এরা এমন একটা মৃতদেহ নিয়ে আসছিল যার শরীরে তারা শুধুমাত্র একটাই কিডনি পেয়েছিল। আর এই কথাগুলো শুনে ওই পুলিশ অফিসারটা ওই মারা যাওয়া ব্যক্তিটি সম্পর্কে বাকি গার্ডদেরকে প্রশ্ন করতে শুরু করে। এটা শুনে বাকি গার্ডদের একটু সন্দেহ হয়, আর ওরা বলে তুমি আজকে এই ব্যাপারে কেন প্রশ্ন করছো? ওই দিন তো ওই কাজটা করার সময় তুমিও আমাদের সাথেই ছিলে। এবার ওই ডাক্তারের কাজটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে 2জন গার্ড ওই অর্গানগুলোকে বিক্রি করার জন্য বাইরে চলে যায়।
আর এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কার্ড নাম্বার 28 ও 29কে। আর এখানে কার্ড নাম্বার 29কে মেরে ওই পুলিশ অফিসারটা তার মুখোশ পরে এখানে চলে এসেছিল। তারা দুজনে সেই অর্গানগুলো একটা গোপন রাস্তা দিয়ে যাওয়ার পর ওই পুলিশ অফিসারটাও তার সাথে থাকা গার্ডের মাথায় বন্দুক ধরে বলে, তোমরা যে খেলোয়াড়টাকে নিয়ে হাসাহাসি করছিলে, যার একটা কিডনি ছিল, সে আসলে আমার ভাই ছিল। তখন ওই গার্ড একটু ভয় পেয়ে গিয়ে বলে, কিন্তু এটা তো হতেই পারে না, আমরা যাকে নিয়ে কথা বলছিলাম সে একজন মেয়ে ছিল। তখন ওই পুলিশটা বলে, তোমার কথা কিভাবে বিশ্বাস করব? তখন গার্ড বলে, তুমি আমাদের বসের ঘরে চলে যাও, সেখানে সমস্ত খেলোয়াড়ের নাম আর ছবি সহ সমস্ত ডিটেলস দেওয়া আছে, আর সামনের এই সুড়ঙ্গ দিয়ে তুমি বসের ঘরে যেতে পারবে। আর এটা জানার পরই পুলিশটা ওই গার্ডকে সেখানে মেরে ফেলে। আর এদিকে ওই ডাক্তার সেদিনের মতো নিজের কাজ শেষ করার পর বাকি গার্ডদের কাছে পরের দিনের খেলা সম্পর্কে জানতে চাইছিল। তখন ওই গার্ডগুলো বলে, আমরা এখনো পরের দিনের খেলা সম্পর্কে কিছুই জানতে পারিনি, সেজন্য এখন আমরা চাইলেও তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। যেটা শুনে ওই ডাক্তার সেখানে প্রচণ্ড রেগে যায়, আর সেখানে থাকা একটা গার্ডের সাথে তার ঝামেলা বেঁধে যায়। আর ঝামেলা চলাকালীন সে ওই গার্ডটাকে মেরে ডাক্তারটা সেখান থেকে পালিয়ে একটা মাঠের মধ্যে চলে আসে। আর তাকে ধরার জন্য আরও একটা গার্ড তার পিছন পিছন ওই মাঠে চলে আসে। এখানে ডাক্তার প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, কারণ পরের দিন তাকে কি খেলতে হবে সেটা আগে থেকে জেনে নিতে পারলে ওই ডাক্তারের মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। কিন্তু এখন ওই গার্ড যখন ওই ডাক্তারটিকে নিজের পথে ফাঁসিয়ে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন ওখানে এই খেলার লিডার ফ্রন্টম্যান চলে আসে। আর সে ওই গার্ডকে বলে, তোমরা যদি এখানে মারা যাওয়া খেলোয়াড়ের অর্গান বিক্রি করতে চাও তাহলে সেটা করতে পারো, কিন্তু এই খেলার একটা নিয়ম হলো সবাইকে সমান সুযোগ আর সমান অধিকার দেওয়া হবে। আর এখানে প্রত্যেকটা খেলোয়াড় সমানভাবে তার নিজের জীবন বাঁচানোর একটা সুযোগ পাবে। আর তোমরা এই নিয়মটাকে ভেঙে ফেলেছ। এতদিন ধরে তোমরা নিজেদের সুবিধার জন্য ওই ডাক্তারকে আগে থেকেই এই খেলার সমস্ত নিয়মকানুন বলে দিয়েছিলে। আর এই কথা বলার পর ফ্রন্টম্যান ওই গার্ডকে সেখানে গুলি করে মেরে ফেলে। তারপর বাকি গার্ডগুলো সেখানে ওই ডাক্তারকেও গুলি করে মেরে ফেলে। আর এই দিকে সেই পুলিশ অফিসারটা গোপন রাস্তা দিয়ে ফ্রন্টম্যানের ঘরে ঢুকে সেখানে সমস্ত খেলোয়াড়দের ফাইল চেক করে দেখার চেষ্টা করছিল। কিন্তু ততক্ষণে ফ্রন্টম্যান ওই সুড়ঙ্গের মধ্যে সেই মৃত গার্ডের লাশ দেখতে পায়, যা একটু আগে সেই পুলিশ অফিসারটা মেরে ফেলেছিল। আর এটা দেখে ফ্রন্টম্যান খুব ভালোভাবে বুঝতে পারে যে কেউ তাদের উপর নজর রাখছে। সেজন্য সেখানে থাকা সমস্ত গার্ডরা ওই পুলিশটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। আর এদিকে ফ্রন্টম্যানের ঘরে ঢুকে ওই পুলিশ অফিসারটা সমস্ত খেলোয়াড়ের ফাইলগুলো খুঁজে পেয়েছিল। আর সেখানে খুঁজতে খুঁজতে সে নিজের ভাইয়ের নামেও একটা ফাইল খুঁজে পায়। আর দেখা যায় তার ভাই 2015 সালে এখানে খেলতে এসেছিল, আর এই খেলাটা তার ভাই জিতেও গিয়েছিল। পরের দিন সকালে পরবর্তী খেলার জন্য সমস্ত খেলোয়াড়কে নিজেদের সাথে একজন করে পার্টনার বেছে নিতে বলা হয়। এখানে সমস্ত খেলোয়াড় তার নিজের পছন্দের মানুষকে নিজেদের পার্টনার হিসেবে বেছে নেয়। সাঙ্গু এখানে পার্টনার হিসেবে আলীকে বেছে নিয়েছিল। সিয়ং সেখানে পার্টনার হিসেবে ওই বয়স্ক লোকটাকে পছন্দ করেছে। এবার খেলা শুরু হওয়ার পর সেখানে সমস্ত খেলোয়াড়ের হাতে একটা করে ছোট্ট ব্যাগ দেওয়া হয়, যার মধ্যে 10টা করে কাচের গুলি ছিল। আর এখন সমস্ত খেলোয়াড়কে তার পার্টনারের সঙ্গে নিজের ইচ্ছা মতো এই গুলি নিয়ে একটা খেলা খেলতে হবে। আর এখানে খেলতে খেলতে যে পার্টনারের কাছ থেকে সমস্ত গুলি নিয়ে নিতে পারবে সে এই খেলাটা জিতে যাবে, আর যে পার্টনার হেরে যাবে তাকে সেখানেই মেরে ফেলা হবে। তার মানে হলো এখন সমস্ত খেলোয়াড়কে তার পার্টনারের সাথে না, তার পার্টনারের বিরুদ্ধেই খেলতে হবে। আর এটা শুনে সেখানে সবাই অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তারা সবাই পছন্দের মানুষটাকে পার্টনার হিসেবে বেছে নিয়েছিল, আর কেউই কোনোভাবেই তার পার্টনারকে হারাতে চাইছিল না। আর খেলা শুরু হওয়ার পর দেখা যায় যে সাঙ্গু আলীর সাথে খেলতে শুরু করেছে, কিন্তু আলীর কাছে সাঙ্গু নিজের সমস্ত গুলিগুলো হেরে যায়। কিন্তু আলী ওই ঘর থেকে বের হওয়ার আগেই সাঙ্গু তাকে মিথ্যে কথা বলে তার ভরসা জিতে নেয়, তাকে বোকা বানানোর চেষ্টা করে। আর সে আলীকে বলে, আমার কাছে এমন একটা বুদ্ধি আছে যেটার সাহায্যে আমরা দুজনেই এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবো, আমাদের কাউকেই এখানে মারা যেতে হবে না, কিন্তু তার জন্য তোমাকে দেখে আসতে হবে এখানে কতজন খেলোয়াড় বেঁচে আছে। এখানে আলী এই খেলাটা পুরোপুরি জিতে গিয়েছিল। সে চাইলে এই ঘর থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু সাঙ্গুর জীবন বাঁচানোর জন্য সে তার কথা মতো ওই ঘরের মধ্যে বেঁচে থাকা খেলোয়াড়দেরকে দেখতে শুরু করে। আর আলীর সাথে কথা বলার সময় এক জায়গায় সুযোগ বুঝে তার গুলির ব্যাগ নিজের কাছে রেখে দিয়ে ছোট ছোট পাথরের টুকরো ভরা একটা ব্যাগ আলীকে দিয়ে দেয়। আর আলী সাঙ্গুকে এতটাই ভরসা করছিল যে একবারের জন্য সে তার নিজের ব্যাগটা চেক করে দেখেনি। এবার আলী যখন সেখানে থাকা খেলোয়াড়দেরকে চেক করতে গিয়েছিল, সেই সুযোগে ওই গুলিগুলো নিয়ে সঙ্গু সেই ঘর থেকে বাইরে বের হয়ে যায়। সঙ্গু আলীকে মিথ্যে কথা বলে আলীকে ফাঁসিয়ে দিয়েছিল। এইদিকে দেখা যায় সিয়ং যে বয়স্ক লোকটার সঙ্গে খেলা শুরু করেছিল, একটা সময় সে সিয়ংকে হারিয়ে এই খেলাটা জিতেই যাচ্ছিল, কিন্তু মাঝপথে এসে ব্রেন টিউমারের জন্য ওই লোকটা
নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে শুরু করে। আর ওনার এই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে সিয়ং ইচ্ছা করে ওনাকে মিথ্যে কথা বলে সমস্ত গুলি নিজের কাছে রেখে দেয়। আর দেখা যায় ওই বয়স্ক লোকটার কাছে শুধুমাত্র একটাই গুলি ছিল, আর ওই গুলিটা নিয়ে আসতে পারলেই সিয়ং এই খেলাটা পুরোপুরি জিতে যাবে। তখন ওই বয়স্ক লোকটা সিয়ংকে বলে, এতক্ষণ ধরে আমি সবকিছুই ভুলে যাওয়ার অভিনয় করছিলাম, আমি দেখছিলাম তুমি আমার অসহায়ের অবস্থার সুযোগ নিচ্ছ কিনা। আর এটা বলার পর উনি নিজের শেষ গুলিটাও সিয়ংকে দিয়ে দেন। ওকে বলে, এই খেলায় আসার পর থেকে তুমি সবসময় আমার পাশে থেকে আমার খুবই একজন ভালো বন্ধু হয়েছিলে, আর আমাকে প্রতিটা মুহূর্তে সাহায্য করার চেষ্টা করেছিলে, সেজন্য আমি তোমাকে আমার ভালো বন্ধু মনে করি। আর এখন আমি চাই আমার জায়গায় এই খেলাটা তুমি জিতে যাও। আর শেষবারের মতো সিয়ংকে জড়িয়ে ধরে সে সেখান থেকে বিদায় জানায়। আর সিয়ংয়েরও এখানে প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, কিন্তু তার আর কিছুই করার ছিল না। সেজন্য সে বয়স্ক লোকটার সমস্ত গুলিগুলো নিয়ে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওইদিকে ছবিওক যে মেয়েটাকে পার্টনার হিসেবে বেছে নিয়েছিল, সে ওকে বলছে আমরা শুধুমাত্র একটা গেম খেলবো, আর এই খেলাটা যে হেরে যাবে সে নিজের সমস্ত গুলি নিজের পার্টনারকে দিয়ে দিবে। এটা শুনে ছবিওকও রাজি হয়ে যায়। ছবিওকের পার্টনার তাকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমার মাকে খুন করে দিয়েছিল, আর এটা দেখেই একদিন সুযোগ বুঝেই আমার মাকে খুন করার জন্য আমি আমার বাবাকে মেরে ফেলি, যে কারণে আমাকে জেলে পাঠানো হয়েছিল। আর এখন আমার নিজের পরিবার বলতে কেউ নেই। তখন সিবিওক বলে, আমি আর আমার পরিবার অন্য একটা দেশে থাকতাম, কিন্তু একটা সময় চুরি করে আমি আর আমার ভাই কোনো রকমে এই দেশে চলে আসি। আর এরপরে আমার বাবা আর আমার মা ওই দেশ থেকে যখন এই দেশে আসতে চাইছিল, তখনই আমার বাবাকে গুলি করে মেরে ফেলা হয়, আর আমার মাকে আবার ওই দেশে ফিরিয়ে দেওয়া হয়। এখন আমি যেভাবেই হোক আমার মাকে এই দেশে ফিরিয়ে নিয়ে আসতে চাই। এজন্যই আমি আমার ভাইকে একটা অনাথ আশ্রমে রেখে দিয়ে নিজে কোনোভাবে টাকা উপার্জন করার চেষ্টা করি, কারণ আমার মাকে এ দেশে নিয়ে আসার জন্য আমার অনেক টাকার দরকার। এবার সময় যখন শেষের দিকে চলে আসে, তখন তারা দুজন নিজেদের মধ্যে খেলা শুরু করে দেয়। আর দেখা যায় সিবিওক এর পার্টনার এখানে নিজের ইচ্ছাতেই হার মেনে নিয়েছিল। ও সিবিওককে বলে, এখন এখান থেকে বেরোনোর পর আমার জন্য কেউ অপেক্ষা করবে না, আমার নিজের কোনো পরিবার নেই, কিন্তু তোমার একটা পরিবার আছে, আর অনেক মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, তাই এখান থেকে তোমাকেই বেঁচে ফেরা উচিত। যেটা শুনে সিবিওক প্রচণ্ড মন খারাপ করে এবং সেখানে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। আর এইদিকে আলী সমস্ত খেলোয়াড়কে খোঁজার পর সে যখন আবার সাঙ্গুর কাছে ফিরে আসছিল, তখন সে জানতে পারে সাঙ্গু ওকে ওখানে রেখে দিয়ে সে ঘর থেকে সে আগেই বেরিয়ে গেছে। আর এখন সে তার নিজের কাছে থাকা ব্যাগটি খুলে দেখতে পায় তার মধ্যে ছোট ছোট পাথরের টুকরো রাখা ছিল, যেটা দেখে সে বুঝতে পারে তার পাথরগুলো সাঙ্গু চুরি করে নিয়েছে। আর এখন সাঙ্গুর জন্যই সেই গার্ডদের কাছে এখন আলীকে গুলি খেতে হবে। যে সমস্ত খেলোয়াড় এখানে হেরে গিয়েছিল তাদের প্রত্যেককেই সেখানে গুলি করে মেরে ফেলা হয়। এবার দেখা যায় ফ্রন্টম্যানের কাছে একটা ফোন আসে, সেখানে বলা হচ্ছিল সমস্ত ভিআইপিরা খেলা দেখার জন্য পৌঁছে গেছে। আর তখনই তার বাকি গার্ডগুলো জানায় সমুদ্রের ধারে তারা একজন মৃত ব্যক্তির লাশ পেয়েছে, যেটা শুনে ফ্রন্টম্যান ওই লাশটা দেখার জন্য সমুদ্রের কাছে পৌঁছে যায়। আর এটি সেই এমপ্লয়ি ছিল যাকে মেরে সে পুলিশ অফিসার সমুদ্রে ফেলে দিয়েছিল। আর ওই মৃতদেহ দেখার পর সবাই মনে করে হয়তো এই সেই লোক যে এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে তাদের উপরে নজর রাখছিল। এবার ফ্রন্টম্যান সেখান থেকে তার নিজের ঘরে এসে একটা বিশেষ ধরনের মুখোশ পরা লোকের সাথে কথা বলছে, আর এই লোকটি ছিল ফ্রন্টম্যানের বস। এবার ফ্রন্টম্যান ওনাকে বলে সমস্ত ভিআইপিরা আমাদের খেলা দেখার জন্য এখানে চলে এসেছেন। তখন ওই লোকটা বলে, আমার এখন কারো সাথে কথা বলতে ভালো লাগছে না, আমার জায়গায় তুমি গিয়ে ওই ভিআইপিদের সাথে কথা বলো। এবার ফ্রন্টম্যান ওই ভিআইপিদেরকে ওয়েলকাম করার জন্য যায়, আর দেখা যায় তারা প্রত্যেকেই বিশেষ ধরনের মুখোশ পরেছিল। আর তাদের সবাইকে সেখান থেকে একটা হলঘরের মধ্যে নিয়ে আসা হয়, যেখানে তাদের খেয়াল রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল। আর এখন ওই পুলিশ অফিসারটাও একটা ওয়েটারকে মেরে তার পোশাক পরে ওই ভিআইপিদের ঘরের মধ্যে ঢুকে যায়। এবার দেখা যায় সমস্ত খেলোয়াড়কে পরবর্তী খেলার জন্য নিয়ে আসা হয়েছিল, আর এখানে শুধুমাত্র 16 জন খেলোয়াড় বেঁচে ছিল। এখানে প্রত্যেকটা খেলোয়াড়ের সামনে 1 থেকে 16 অবধি একটা করে জ্যাকেট রাখা ছিল, আর সমস্ত খেলোয়াড়কে যে কোনো একটি জ্যাকেট বেছে নিতে বলা হয়, যেটা শুনে সবাই তাড়াতাড়ি করে নিজেদের পছন্দের নাম্বারের জ্যাকেট বেছে নিতে শুরু করে। এবং দেখা যায় সবশেষে জ্যাকেট নাম্বার 1 এবং জ্যাকেট নাম্বার 16 পড়েছিল। সিয়ং কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না সে এই দুটো জ্যাকেটের মধ্যে কোনটা বেছে নেবে। তখন তার কাছে একজন খেলোয়াড় এসে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি 1 নম্বর জ্যাকেটটা নিতে পারি? সিয়ং তাকে বলে, হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতোই নিতে পারেন। কিন্তু তখনই সেই লোকটি 1 নম্বর জ্যাকেটটি নিয়ে নেয়। এরপর সেখানে থাকা সমস্ত খেলোয়াড়কে জানানো হয় যে খেলোয়াড় যে নম্বরের জ্যাকেট নিয়েছে তাদেরকে সেই নম্বরের জ্যাকেট অনুযায়ী খেলায় অংশগ্রহণ করতে হবে। এবার পরবর্তী খেলা শুরু করার জন্য এদের সবাইকে একটি উঁচু পিলারের উপরে নিয়ে আসা হয়েছিল,
আর সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পাশাপাশি কাচের লম্বা দুটি ব্রিজ ছিল। আর ওই ব্রিজের মধ্যে কিছু গ্লাস নর্মাল কোয়ালিটির ছিল আর কিছু কাচ মজবুত কাচের তৈরি ছিল। যেখানে মজবুত কাচ দুজন মানুষের ওজন নিতে পারবে, কিন্তু সাধারণ কাচ একটু চাপ লাগলেই পুরোপুরি ভেঙে যাবে। আর এখন এই সমস্ত খেলোয়াড়কে ওই কাচের ব্রিজটা পার করে এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছাতে হবে। আর যেহেতু সিয়ং, সাঙ্গু আর সিবিওকের নাম্বার সবার শেষে ছিল, এজন্য তারা তাদের আগের সমস্ত খেলোয়াড়দেরকে দেখে বুঝতে পারছিল যে কোন কাজটা সঠিক আর কোনটা ভুল। এবার কিছুক্ষণের মধ্যেই ওই খেলাটাও শুরু হয়ে যায় আর সমস্ত খেলোয়াড় ওই কাচের ব্রিজের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর যারা কোনোরকমভাবে ভুল কাচের উপরে দাঁড়িয়ে পড়ছিল তারা সঙ্গে সঙ্গেই ওই কাচ ভেঙে নিচে পড়ে গিয়ে মারা যাচ্ছিল। এখানে যে খেলোয়াড় সবার সামনে থাকছিল তার জীবনের ঝুঁকি সব থেকে বেশি ছিল, আর তাকে অনুসরণ করতে করতে পিছনের সবাই এগিয়ে যাচ্ছিল। এবার একটা সময় দেখা যায় চ্যাংয়ের সামনে দাঁড়ানো লোকটা ভুল কাচের উপর লাফ দিয়ে এখান থেকে পড়ে গিয়ে মারা যায়। আর এখন চ্যাং সবার সামনে ছিল আর তাকেই ভুল আর সঠিক কাজ বেছে নিয়ে সামনের দিকে এগোতে হবে, কিন্তু সে কোনোভাবেই নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছিল না। সেজন্য সে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। আর এখন চ্যাং সামনে না গেলে কেউ এই ব্রিজটা পার হতে পারবে না, আর সবাইকে এই ব্রিজের উপরেই দাঁড়িয়েই মারা যেতে হবে। আর দূর থেকে ওই সমস্ত ভিআইপি গেস্টরা তাদের এই খেলা দেখছিল, আর তাদেরকে এভাবে মারা যেতে দেখে তারা খুবই মজা পাচ্ছিল। এবার দেখা যায় চ্যাংয়ের ঠিক পিছনে মিনি দাঁড়িয়েছিল, আর সে চ্যাংয়ের দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর তাকে বলে, একটা সময় তুমি আমাকে তোমার দল থেকে বের করে দিয়েছিলে, সে ব্যাপারটা আমি এখনো ভুলিনি, আর এখন আমি সেটার ওই প্রতিশোধ নিতে চাই। আর এ কথা বলার পর সে চ্যাংয়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে, সামনের একটা কাচের উপর লাফ মারে, আর ওই কাচটা ভেঙে গিয়ে তারা দুজনেই নিচে পড়ে গিয়ে মারা যায়। এবার দেখা যায় এই খেলায় শুধুমাত্র 4 জন মানুষ বেঁচে আছে, যাদের মধ্য থেকে একজন খেলোয়াড় 30 বছর ধরে একটা কাচের কারখানায় কাজ করছিল। আর ওই লোকটা একটু ভালোভাবে দেখার পর সাধারণ কাচ আর মজবুত কাচের মধ্যে খুব ভালোভাবে পার্থক্য বুঝতে পারছিল। ওই লোকটা কাচের আলোর প্রতিফলন দেখে সঠিক কাজগুলো বেছে বেছে সামনের দিকে এগোতে শুরু করে, আর তাকে অনুসরণ করতে থাকে বাকি খেলোয়াড়রা। তারাও সামনের দিকে এগোতে শুরু করে, যেটা দেখে ফ্রন্টম্যান বুঝতে পারে ওই লোকটা আলোর সাহায্যে সঠিক কাজগুলো বেছে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সেজন্যই এখানকার সমস্ত আলো সে বন্ধ করে দেয়। আর এখন তাদের সামনে শুধুমাত্র 2টো কাজ বাকি ছিল, যেগুলোর মধ্যে একটা নর্মাল কাজ এবং একটা মজবুত কাজ, যেটাকে পার করতে পারলেই তারা সবাই এই ব্রিজটা পার করে সুরক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু এখন আলো বন্ধ হয়ে যাওয়ার জন্যই ওই লোকটা কোনোভাবে 2টো কাচের মধ্যে পার্থক্য বুঝে উঠতে পারছিল না, আর তাদের সময়ও শেষের দিকে এসেছিল। আর এখন তারা সবাই সঠিক সময়ের মধ্যে এই ব্রিজটা পার করতে না পারলে তাদেরকে এখানেই মারা যেতে হবে। আর সময় খুব কম আছে দেখে সাঙ্গু পিছন দিক থেকে এসে ওই লোকটাকে সামনের একটা কাচের উপর ফেলে দেয়, আর ওই কাচটা ভেঙে গিয়ে লোকটা নিচে পড়ে মারা যায়, যেটা দেখে তারা সবাই বুঝে যায় যে সঠিক কাজ কোনটা ছিল। আর এখন সময় শেষ হওয়ার আগেই তারা তাড়াতাড়ি করে ওই ব্রিজটা পার করে সেখান থেকে বেঁচে ফিরে আসে। আর তারা ওই ব্রিজটা পার করার পর সাথে সাথেই বিস্ফোরণের সাহায্যে সেখানে থাকা সমস্ত কাচগুলোকে ভেঙে ফেলা হয়, আর ওই ভাঙা কাচের টুকরোগুলো ছিটকে আসার ফলে তারা সবাই আহত হয়। অন্যদিকে দেখা যায় ওই ভিআইপিদের মধ্য থেকে একজন ওই পুলিশ অফিসারটাকে পাশের একটা ঘরে নিয়ে গিয়েছিল, আর ওই ভিআইপিটা এখন ওই পুলিশের সাথে ইন্টিমেট হতে চাইছিল, কিন্তু ওই পুলিশটা ওই ভিআইপিকে সেখানে মেরে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে ফ্রন্টম্যান এই খবরটা জানতে পারে যে কেউ একজন তাদের একজন ভিআইপিকে মেরে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে গেছে। ফ্রন্টম্যান তার নিজের সমস্ত লোকজন নিয়ে ওই পুলিশটাকে খুঁজতে শুরু করে। একটু খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারে ওই পুলিশটা ওদের গোপন রাস্তা দিয়ে বেরিয়ে সমুদ্রপথে সেখান থেকে পালিয়ে গেছে। আর এখন দেখা যায় সেখান থেকে সাঁতার কাটতে কাটতে পাশের একটা অন্য দ্বীপে উঠে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে ফ্রন্টম্যান নিজের লোকজন নিয়ে ওই পুলিশটাকে খোঁজার জন্য ওই দ্বীপে পৌঁছে যায়। এবার ওই পুলিশটা নিজের ফোন বের করে সিনিয়র অফিসারদেরকে এই জায়গা সম্পর্কে জানানোর চেষ্টা করে। এতদিন ধরে সে এই জায়গার ফটো এবং ভিডিও জোগাড় করেছিল, সেগুলোকে সে তার সিনিয়র অফিসারদের কাছে পাঠানোর চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো রকম নেটওয়ার্ক না থাকার কারণে সে তার সিনিয়রদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না। আর কিছুক্ষণের মধ্যে ফ্রন্টম্যান ওই পুলিশটাকে খুঁজে পায়, আর একটা সময় ওই পুলিশটা ভয় পেয়ে গিয়ে একটা গুলি করে দেয়, কিন্তু এরপরে ফ্রন্টম্যান ওই পুলিশটাকে না মেরে নিজের মুখোশ খুলে তাকে নিজের মুখ দেখায়, যেটা দেখে ওই পুলিশ অফিসার অবাক হয়ে যায়। এটাই তার আসল ভাই ছিল, যাকে খোঁজার জন্য সে লুকিয়ে লুকিয়ে এই দ্বীপে চলে এসেছিল। এবার ফ্রন্টম্যান ওই পুলিশ অফিসারটাকে নিজের সাথে ফিরে যেতে বলে, কিন্তু ওই পুলিশটা কোনোভাবেই তার সাথে ফিরে যেতে চাইছিল না। সেজন্য ফ্রন্টম্যান তার উপরে রেগে গিয়ে তার কাঁধে একটা গুলি করে। পাহাড়ের উপর থেকে
তাকে সমুদ্রে ফেলে দেয়। এদিকে দেখা যায় সিয়ং, সিবিয়ক আর সাঙ্গু এই তিনজনে এই খেলার পর বেঁচে ছিল। তারা ঘরে ফেরার পর তাদের তিনজনকে একটা বিশেষ ধরনের পোশাক দিয়ে বলা হয়, তোমরা সবাই তাড়াতাড়ি এসব পরে রেডি হও, তোমাদের জন্য একটা বিশেষ ধরনের উপহার আছে। এবার এরা সবাই যখন সেখানে তৈরি হচ্ছিল তখন দেখা যায় একটু আগে ওই ব্রিজের কাঁচগুলো ভেঙে বিস্ফোরণ হওয়ার সময় একটা বড় টুকরো সিবিয়কের পেটে ঢুকে গিয়েছিল, যে কারণে তার সেখান থেকে অনেক রক্ত বেরোচ্ছিল আর সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু সে তার এই অবস্থার কথা কাউকে না জানিয়ে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয়। এবার দেখা যায় সেদিন রাতে তাদের সবাইকে খুব ভালো একটা ডিনার করতে দেওয়া হয়েছে, আর ডিনার শেষ করার পর তাদের সবার সামনে একটা করে চাকু রেখে দেওয়া হয়। আর এই চাকু দেওয়ার মানে হলো তারা আজ রাতে একে অপরকে মেরে ফেলতে পারবে। তখন রাতে সিবিয়ক এর সামনে সিয়ং চলে আসে। সিয়ং বলে, চলো আমরা দুজন এই খেলাটা একসঙ্গে খেলি, কারণ আগের বার সাঙ্গু যখন ওই লোকটাকে ব্রিজ থেকে ফেলে দিয়েছিল তারপর থেকেই আমি আর ওকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না, সুযোগ পেলেই সে আমাকে আর তোমাকে মেরে ফেলবে। তখন সিবিয়ক চুপ করে থাকার পর বলে, তুমি আমাকে একটা কথা দাও, আমাদের দুজনের মধ্যে এখান থেকে যে বেঁচে ফিরে যেতে পারবে সে অপরজনের পরিবারের খেয়াল রাখবে, আর তুমি যদি এখান থেকে বেঁচে ফিরে যেতে পারো তাহলে তুমি আমার ভাই আর আমার মায়ের খেয়াল রেখো। সিয়ং ও তার কথায় রাজি হয়ে যায়। এবার পেটে কাচের টুকরো ঢোকার জন্য সিবিয়কের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর সে সেখানেই অজ্ঞান হয়ে যেতে শুরু করেছিল। যেটা দেখে সিবিয়ককে বাঁচানোর জন্য সিয়ং দরজায় জোরে জোরে আওয়াজ করে সমস্ত গার্ডদেরকে ডাকতে শুরু করে। আর দেখা যায় কিছুক্ষণ পর কিছু গার্ড সে জায়গায় একটা কফিন নিয়ে চলে আসে, যেটা দেখে সিয়ং প্রচণ্ড অবাক হয়ে যায়। সে পিছনের দিকে তাকানোর পর বুঝতে পারে সাঙ্গু নিজের কাছে থাকা চাকু দিয়ে সিবিয়ককে সেখানেই মেরে ফেলেছে। আর এটা দেখেই সিয়ং প্রচণ্ড রেগে যায়, সেজন্য সে সাঙ্গুকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে থাকা গার্ডগুলো তাদের দুজনকে থামিয়ে দেয়। এবার পরের দিন সকালে তাদের দুজনকে শেষ খেলায় অংশগ্রহণের জন্য একটি খেলার মাঠে নিয়ে যাওয়া হয়েছিল, আর এই খেলাটার নাম ছিল স্কুইড গেম। এই খেলার নিয়ম খুব সহজ ছিল, এখানে এক দলকে আক্রমণ করতে হবে আর অন্য দলকে প্রতিরক্ষা করতে হবে। যে আক্রমণ করবে তার কাজ ছিল দাগের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছে যাওয়া, আর যে প্রতিরক্ষা করবে তার কাজ ছিল আক্রমণকারীকে দাগের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছানো থেকে আটকানো। আর কিছুক্ষণের মধ্যে তাদের খেলাটাও শুরু হয়ে যায়, যেখানে সিয়ং আক্রমণ করছিল আর প্রতিরক্ষা করছিল সঙ্গু। আগের দিনের মতো সমস্ত ভিআইপিরা দূর থেকেই এদের এই খেলাটা উপভোগ করছিল। এবার খেলা শুরু হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সাঙ্গু আর সিয়ংয়ের মধ্যে ঝামেলা লেগে যায়, আর একটা পর্যায়ে সাঙ্গু এখানে সিয়ংকে পুরোপুরি হারিয়ে দিয়েছিল। আর সিয়ং চাইলেই নিজের চাকু দিয়ে সাঙ্গুকে সেখানে মেরে ফেলতে পারত, কিন্তু তাকে না মেরে তার চাকুটা পাশে ফেলে দিয়ে সিয়ং আস্তে আস্তে সামনের ফিনিশ লাইনের দিকে এগোতে থাকে। এক সময় এক পা সামনে এগোলেই সে এই খেলাটা পুরোপুরি জিতে যাবে, আর সে এই খেলার পুরো পুরস্কারটাও পেয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে তার মনে হয় এই খেলাটা সে শেষ করবে না, আর এখন সে সাঙ্গুর কাছে ফিরে এসে ওকে বলে, এই খেলার 3 নম্বর নিয়ম অনুযায়ী বেশিরভাগ খেলোয়াড় যেটা চাইবে এখানে সেটাই করা হবে, আর এখন আমরা দুজন এই খেলাটা ছেড়ে দিতে চাইলে বেঁচে ফিরে যেতে পারবো, আমাদের কাউকে মারা যেতে হবে না। আর সিয়ং এর এই সিদ্ধান্ত দেখে সেখানে থাকা ভিআইপিরা অনেক অবাক হয়ে যায়। তারা বলতে শুরু করে, এত টাকার পুরস্কার একটা মানুষ কিভাবে ছেড়ে দিতে পারে। এবার সাঙ্গু বলে, আমি নিজের জীবনটাকে পুরোপুরি শেষ করে ফেলেছি, আর এই পুরস্কারের টাকাটা এখন না জিতে এখান থেকে বেঁচে ফিরে যাওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। আর এই কথা বলার পর নিজের পাশে থাকা চাকু নিজের গলায় ঢুকিয়ে নিজেই নিজেকে মেরে ফেলে। আর মারা যাওয়ার আগে সে সিয়ংকে বলে, তুমি আমার মায়ের খেয়াল রেখো। আর যেহেতু সে এতগুলো খেলোয়াড়ের মধ্যে বেঁচে ছিল সেজন্য সে প্রথম পুরস্কারটা জিতে যায়। এবার দেখা যায় সিয়ং এর হাত পা আর চোখ বেঁধে তাকে একটা এটিএম কার্ড দিয়ে শহরের একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়। আর নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করার পর সে দেখতে পায় তার পুরস্কারের সমস্ত টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়েছিল। আর ঘরে ফেরার পর সে দেখতে পায় তার মা কিছুদিন আগেই অসুস্থ অবস্থায় তাদের ঘরের মধ্যেই মারা গিয়েছিল, যেটা দেখে সে মনে মনে প্রচণ্ড কষ্ট পায়। এখন তার কাছে তো অনেক টাকা ছিল, কিন্তু সে তার মাকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল। এবার এই ঘটনার 1 বছর পর দেখা যায় সিয়ং এখন প্রচণ্ড মানসিক আবাসাদে ভুগছিল। আর এতদিন ধরে নিজের ব্যাংকে পড়ে থাকা অতগুলো টাকার মধ্য থেকে সে কোনো টাকাই খরচ করেনি। এখন তার জীবনে নিজের বলতে তার তেমন কিছুই ছিল না, সে আস্তে আস্তে সব কিছুই হারিয়ে ফেলেছিল। এবার একদিন সন্ধ্যাবেলা সে নদীর ধারে মন খারাপ করে বসেছিল, আর তখন একটা মহিলা তার কাছে এসে তাকে একটা ফুল দেয়। আর দেখা যায় সেই ফুলের সাথে সেখানে একটা স্কুইড গেমের কার্ড দেওয়া ছিল, এবং সেই কার্ডের পিছনে একটি অ্যাড্রেস দেওয়া ছিল। সিয়ং সেখানে দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায়,
আর সেখানে ঢোকার পর সে প্রচণ্ড অবাক হয়ে যায়। সে দেখতে পায় ওই ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় একটা বয়স্ক লোক শুয়ে আছে। আর এটা সেই লোকটা ছিল যে লোকটা তাদের সাথে সেই স্কুইড গেমে অংশগ্রহণ করেছিল। এগুলো দেখে সিয়ং বলে, এসব কি হচ্ছে, আপনি এখনো কিভাবে বেঁচে আছেন? তখন ওই লোকটা বলে, গরিব মানুষদের মতো বড় লোকদের জীবনেও অনেক হতাশা থাকে। একটা সময় অনেক টাকা উপার্জন করার পর মানুষের জীবনে করার মতো আর কিছুই থাকে না। তখন তারা সবাই আস্তে আস্তে বিরক্ত হতে শুরু করে। আমি আর আমার বড়লোক বন্ধুরা আমাদের জীবনে খুব বিরক্ত হচ্ছিলাম। তখন আমার মাথায় এই স্কুইড গেমের আইডিয়াটা আসে, যেখানে আমরা ঋণ আর দেনায় ডুবে থাকা গরিব মানুষদেরকে খুঁজতে শুরু করি। আর তারা সবাই যখন টাকা জেতার জন্য এই খেলায় অংশগ্রহণ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, সেটা দেখে আমরা প্রচণ্ড উপভোগ করি। কিন্তু আমরা কখনোই কোনো খেলোয়াড়কে এখানে আসার জন্য জোর করিনি। সবাই নিজের ইচ্ছেতেই এই খেলায় অংশগ্রহণ করেছে। আর শেষ মুহূর্তে আমিও এই খেলায় অংশগ্রহণ করি, কারণ খেলা দেখার চেয়ে খেলায় অংশগ্রহণ করে বেশি মজা পাওয়া যায়। আর এখন জানা যায় ফ্রন্টম্যানের যে বস ছিল সেটা আর কেউ নয়, সেটা এই বয়স্ক লোকই ছিল। এর সাথে কথা বলতে বলতে ওই লোকটা ওখানেই মারা যায়। এই ঘটনার পর সিয়ং আস্তে আস্তে নিজের জীবনটাকে উপভোগ করতে শুরু করে। আর একটা সময় সে অনাথ আশ্রমে গিয়ে সিবিওকের ভাইয়ের সঙ্গে দেখা করে আর ওকে বলে, আমি তোমার দিদির খুবই ভালো একটা বন্ধু। আর এরপর তার ভাইকে ওই অনাথ আশ্রম থেকে বের করে সাঙ্গুর মায়ের কাছে নিয়ে আসে। আর এখন তার ভাইয়ের দেখাশোনার দায়িত্ব সাঙ্গুর মায়ের কাছে দিয়ে দেয়। আর সেই সাথে তাদেরকে ব্যাগ ভর্তি টাকা দিয়ে আসে, যাতে তারা সবাই নিজেদের বাকি জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারে। এ ঘটনার বেশ কিছুদিন পর একদিন মেট্রোতে যাওয়ার সময় সিয়ং সেই সেলসম্যানটাকে দেখতে পায়, যে তাকে স্কুইড গেমে অংশগ্রহণ করার জন্য একটি কার্ড দিয়েছিল। আর তাকে দেখতে পেয়ে সে তাড়াতাড়ি করে তার দিকে ছুটে যেতে শুরু করে। কিন্তু ততক্ষণে ওই সেলসম্যান ট্রেনে উঠে চলে যায়। এবার দেখতে পায় ওই সেলসম্যানটা স্টেশনের আরও একটা লোককে ওই স্কুইড গেমের একটা কার্ড দিয়েছিল। আর এখন সিয়ং স্টেশনে দাঁড়িয়ে থাকা ওই লোকটার কাছ থেকে স্কুইড গেমের ওই কার্ডটি কেড়ে নেওয়ার পর বলে, যাই হয়ে যাক, তুমি কখনোই এই খেলায় অংশগ্রহণ করার কথা কখনো চিন্তাও করবে না। সিয়ং নিজের মেয়ের সাথে দেখা করার জন্য প্লেনে করে আমেরিকা যাচ্ছিল, কিন্তু প্লেনে ওঠার আগে ওই স্কুইড গেমের কার্ডের দেওয়া নাম্বারে সে ফোন করে। আর এখন এই ফোনটা ফ্রন্টম্যান রিসিভ করছিল। ফ্রন্টম্যান সিয়ংকে খুব ভালোভাবে চিনত, কিন্তু তখন ফ্রন্টম্যান বলে, তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে এসব থেকে দূরে থাকার চেষ্টা করো। কিন্তু সিয়ং বলে, তোমরা যে কাজগুলো করেছ তার জন্য আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর এটা বলার পর সে প্লেনে না উঠে আবার স্কুইড গেমের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর এখানেই স্কুইড গেমের সিজন 1 গল্পটা শেষ হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ড্রামাতে।